নিউটনিয়ান বলবিদ্যার 18 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগত। তা আমরা দেখতে দেখতে এই অধ্যায়ের একদম শেষ ক্লাসে চলে আসছি এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আমরা আজকে ক্লাস নিব, যেটা হচ্ছে তোমরা লাস্ট ক্লাসেও বলছিলাম তোমাদেরকে ভাইয়া ব্যাংকিং নিয়ে। তো ভাইয়া রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসটা খুবই খুবই মনোযোগ সহকারে দেখবা, কারণ আজকে যে টপিকটা পড়াবো এটাই হচ্ছে তোমার বোর্ড এক্সাম বলো, তোমার হচ্ছে কলেজের এক্সাম বলো, সব এক্সামের জন্য আজকের এই টপিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এবং টপিকটা খুবই সিম্পল, তুমি একটা মনোযোগ সহকারে ক্লাসটা করলে এই টপিক থেকে যেই যেই প্রশ্নে আসুক না কেন তুমি এগুলা পারবা। আমরা আজকের ক্লাসটা যেটা দিয়ে শুরু করব, ফার্স্টে তোমরা টপিকের নামটা লেখো, সমতল রাস্তায় নিরাপদে গাড়ির বাঁক নেওয়া। তো এইটার আগে কনসেপ্টটা ভাই একটা আলোচনা করি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যখন তুমি একটা বাঁকের মধ্য দিয়ে সাইকেল নিয়ে গেছো, সাইকেল নিয়ে যাওয়ার সময় তোমাকে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য তোমাকে সাইকেলটাকে উলম্ব তল থেকে কিছুটা হেলানো লাগছে। তাহলে উলম্ব তল থেকে তুমি যখন হেলাইছো তখন প্রতিক্রিয়া বলের যে একটা উপাংশ ছিল আর সাইন থিটা, এই আর সাইন থিটাটা তোমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। কিন্তু ভাই একটা রাস্তায় তুমি মনে করো একটা সমতল রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছ, কারণ গাড়ি নিয়ে যাওয়ার সময় তুমি যখন বাঁক ঘুরবা, ওই সমতল রাস্তায় যখন বাঁক ঘুরবা, তুমি তো সাইকেলটাকে বা মোটর সাইকেলকে যখন তুমি এভাবে হেলায় ফেলছো, তুমি তো চাইলেও গাড়িটাকে এভাবে হেলাইতে পারবা না। তাহলে ওই ক্ষেত্রে তোমাকে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দেয়, আমরা আজকে ওই জিনিসটা একটু খেয়াল করব। তাহলে আসো ভাই আমরা যদি এখানে আসি, আমরা মনে করলাম এখানে একটা সমতল রাস্তা, আমরা মনে করলাম এটা হচ্ছে একটা সমতল রাস্তায় বাঁক আছে। ঠিক আছে, একটা সমতল রাস্তায় এখানে হচ্ছে একটা বাঁক আছে। তো এই রাস্তাটা দিয়ে তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ মনে করো, এই রাস্তাটা নিয়ে তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, এরকম একটা বাঁক ঘুরবা তুমি। তো তোমরা বিভিন্ন সময় মুভিতে দেখবা যে একটা গাড়ি হাই স্পিডে একটা গাড়ি এসে যখন এইভাবে বাঁক ঘুরে যায়, তোমরা দেখবা গাড়িটা এইভাবে একটু পিছলায়া যায়। মনে করো গাড়িটা, এদিকে খেয়াল করো, মনে করো ভাইয়া গাড়িটা এই বাঁকটা ঘুরতে চাচ্ছে। তো বিভিন্ন মুভিতে অ্যাকশন সিনে এই জিনিসগুলো দেখায় যে এটা যখন এইভাবে ঘুরতে নেয় ভাইয়া, তুমি দেখবা যে গাড়িটা এইভাবে একটু পিছলায় উপরের দিকে চলে যায়, দেখে তার একগুলা সিন দেখে, তাই না ভাই? তো তুমি ওই জিনিসটা, ওই সিনটা যদি খেয়াল করো, ওইখানে আরেকটা জিনিস তুমি দেখতে পাবা যে গাড়িটা যখন বাঁক ঘুরতে যায় একটু পিছলায় গেছে, সাথে সাথে গাড়ির চাকার নিচে একটু ধোঁয়া দেখায়, তাই না? বিভিন্ন মুভিতে তোমরা এটা দেখছো, ধোঁয়া দেখায়। এখন আমরা আজকের ক্লাসে দেখবো কেন এটা বাঁকের বাইরের দিকে একটু চলে যায়, এইভাবে একটু বাইরে চলে যায়, আবার কেন পিছনের ধোঁয়াগুলো ধরে যায়, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা মনে করলাম ভাইয়া এইখানে হচ্ছে আমাদের সেই গাড়িটা, আমরা মনে করলাম এখানে হচ্ছে সেই গাড়িটা, বোঝানোর জন্য আমরা এটা দেখালাম। এই হচ্ছে মনে করো আমাদের গাড়িটা। তো এই গাড়িটা এই দিকে হচ্ছে বাঁকটা নিচ্ছে, আমরা মনে করলাম ভি ভেলোসিটিতে এই দিকে বাঁকটা নিচ্ছে। তাহলে ভাইয়া গাড়িটা যখন এই দিকে বাঁকটা নিবে, তাহলে গাড়িটা যখন একটা বৃত্তাকার পথে ঘুরে, আমরা জানি গাড়ির উপরে বা কোনো একটা বস্তুর উপর বৃত্তের বাইরের দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে এই গাড়িটার উপরে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে, যেটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান সমান হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে এই বলটা কি চাইবে? এই বলটা চাইবে গাড়িটাকে টেনে বাঁকের ব্যাসার্ধের বাইরে নিয়ে যেতে, অর্থাৎ যে জায়গায় বাঁক ঘুরতেছে এখান থেকে ছিটকে তোমাকে বাইরে নিয়ে যেতে চাবে। এই বলের কারণে, এই বলের কারণে কারণে গাড়িটি ছিটকে যাওয়ার যাওয়ার উপক্রম হয়। অর্থাৎ এই বলটাই কি করে গাড়িটাকে এই যে এভাবে ঘোরার সময় বাইরের দিকে একটু টান দিয়ে নিয়ে যায়, এই এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্র বিমুখী বলটা। এখন ভাইয়া তুমি যদি এই বলটাকে ব্যালেন্স না করতে পারো, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। তোমরা দেখবা যত হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট হয়, বাঁক ঘুরতে গেলে গাড়ি ছিটকে যায়, গর্তে পড়ে যায়। কি কারণে? এই যে এম ভি স্কোয়ার বাই আর, এই বলটা গাড়িটাকে কি করে বাঁকের বাইরের দিকে টান মারে। তাহলে বাঁকের বাইরের দিকে যদি টান মারে আর ড্রাইভার যদি এটাকে কন্ট্রোল করতে না পারে, তখনই এখানে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এখন এই বলটাকে ব্যালেন্স করে কে? এই বলটাকে ব্যালেন্স করে কে? এই বলটাকে ব্যালেন্স করার জন্য এই দিকে একটা বল কাজ করবে, যেটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল। এখন এই কেন্দ্রমুখী বলটার যোগানটা কে দিবে সেটাই আমরা দেখব, কেন্দ্রমুখী বল। তাহলে এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল, এই দুইটা যদি পরস্পর সমান করে ফেলতে পারি, তখনই আমাদের এই গাড়িটা এখানে নিরাপদে বাঁক নিতে পারবে। এখন আসো ভাইয়া, এই জায়গায় কেন্দ্রমুখী বলের যোগানটা কে দেয়? তুমি ভাই একটু ঠান্ডা মাথায় তোমাদের বোঝার জন্য ভাইয়া এখানে দেখাচ্ছি।
আমরা মনে করলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। বলো তো ভাইয়া, গাড়িটা এই ছবি অনুসারে কোন অক্ষ বরাবর মুভ করতেছে? গাড়িটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গতিশীল। আর এক্স অক্ষ বরাবর কি গাড়ির কি কোনো বেগ আছে? না, এক্স অক্ষে গাড়ির কোনো বেগ নাই। তাহলে এক্স অক্ষে গাড়িটা ছিল হচ্ছে স্থির। তাহলে এক্স অক্ষে গাড়িটা হচ্ছে স্থির। তাহলে গাড়িটা যেহেতু ওয়াই অক্ষে মুভ করতেছে, তাহলে এক্স অক্ষে গাড়ির কোনো বেগ নাই। এবার তুমি ভাইরা একটু বুঝে উত্তর দিবা, এই বলটার কারণে হঠাৎ করে গাড়িতে এক্স অক্ষ বরাবর একটা গতি সৃষ্টি হওয়ার উপক্রম হয়। এই বলটার কারণে গাড়িটার উপরে এক্স অক্ষ বরাবর গতি সৃষ্টি হওয়ার উপক্রম হয়। তাহলে বলো তো ভাই, এক্স অক্ষে গাড়িটা আগে ছিল স্থির, এই বলের কারণে গাড়িতে একটা গতি সৃষ্টি হওয়ার উপক্রম হচ্ছে। তাহলে এই বলটাকে বাধা দিবে কে? তোমরা আশা করি অনেকেই বুঝে গেছো, স্থিতি ঘর্ষণ বল। কোন বলটা ভাইয়া? স্থিতি ঘর্ষণ বল। এই স্থিতি ঘর্ষণ বলটা চাইবে গাড়িটা যাতে এই দিকে গতিশীল না হয়, বা এই দিকে যাতে মুভমেন্ট না করে বা ছিটকে না যায়। তাহলে স্থিতি ঘর্ষণ বলটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দেয়, স্থিতি ঘর্ষণ বল। তাহলে স্থিতি ঘর্ষণ বলটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এই কারণে তুমি খেয়াল করো তো, গাড়িটা যখন এইদিকে ছিটকে যাওয়ার উপক্রম হয়, এইদিকে যখন ছিটকে যাওয়ার উপক্রম হয়, গাড়ির চাকায় কিছুটা ধোঁয়া দেখায়। বিভিন্ন মুভিতে তোমরা এটা দেখছো। কেন ধোঁয়াটা দেখায়? আশা করি বুঝে গেছো। কারণ কি, গাড়িটা যখন এই দিকে পিছলায় যাইতে চাবে, ভিতরের দিকে স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে ঘর্ষণ হইলে সেখানে তাপ উৎপন্ন হয়, আর তাপ উৎপন্ন হলে তোমার টায়ার কিছুটা পুড়ে যায়, আর পুড়লে ওইখানে কি তৈরি হয়? কিছুটা ধোঁয়ার মতো সৃষ্টি হয়। এই কারণে বিভিন্ন মুভি সিনে দেখা এরকম বাঘ ঘোরার সময় গাড়িটা বাইরের দিকে ছিটকে যায় এবং কিছুটা ধোঁয়া ধরে যায়। তাহলে আসো আমাদের ভাইয়া এই জায়গায় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ভাইয়া, তাহলে সমতল রাস্তায় নিরাপদে বাঁক নেয়ার ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান কে দেয় ভাইয়া? স্থিতি ঘর্ষণ বল। তাহলে এটা আমরা যদি একটু লিখে রাখি, সমতল রাস্তায় বাঁক নেয়ার ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দেয় স্থিতি ঘর্ষণ বল। তাহলে এই বলটা হচ্ছে আমাদের সমতল রাস্তায় বাঁক নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আমরা আসো ধরে নিলাম যে, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান বা সীমান্তিক মান সমান সমান হচ্ছে এফএস। অর্থাৎ ভাইয়া, স্থিতি ঘর্ষণটা সর্বোচ্চ যেই মান পর্যন্ত কাজ করতে পারে তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণের কি মান? সর্বোচ্চ মান বা সীমান্তিক মান। তো এই মানটাকে আমরা ধরে নিছি হচ্ছে এফএস। তাহলে এই জায়গায় ভাইয়া দেখালাম হচ্ছে এফএস। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, সর্বোচ্চ মান এফএস, আমি ধরে নিলাম সর্বোচ্চ মান মনে করো হচ্ছে 100 নিউটন, সর্বোচ্চ মানটা। তাহলে এইটা দ্বারা তুমি কি বুঝো ভাইয়া? অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর, এটার মান যদি 10 নিউটন হয়, আমরা জানি স্থিতি ঘর্ষণ যখন আমরা পড়াইছি, তুমি জানো ভাইয়া, স্থিতি ঘর্ষণ বলের মানটা গতিশীল না হওয়া পর্যন্ত কার মানের সমান হয়? প্রযুক্ত বলের মানের সমান হয়। তাহলে কেন্দ্র বিমুখী বল যদি 10 নিউটন হয়, তখন স্থিতি ঘর্ষণ বল হবে 10 নিউটন। কেন্দ্র বিমুখী বল যদি 20 নিউটন হয়, স্থিতি ঘর্ষণ বল হবে 20 নিউটন। এভাবে বাড়তে বাড়তে কেন্দ্র বিমুখী বল যখন ভাইয়া 100 নিউটন হবে, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল কত নিউটন হবে? 100 নিউটন হবে। কিন্তু কোনো কারণে যদি ভাইয়া কেন্দ্র বিমুখী বলটা 100 চেয়ে বেশি তৈরি হয়ে যায়, স্থিতি ঘর্ষণ বল কিন্তু তখন আর তাকে আটকাইতে পারবে না। কারণ কি? কারণ স্থিতি ঘর্ষণ বল সর্বোচ্চ হইতেই পারে কয় নিউটন? 100 নিউটন। তখনই হচ্ছে গাড়িটা তোমার ছিটকে যাবে। তাহলে ভাই আমরা যদি লিখি নিরাপদে বাঁক নেয়ার শর্ত, তাহলে লেখা হচ্ছে নিরাপদে বাঁক নেয়ার শর্ত। তাহলে নিরাপদে বাঁক নেয়ার শর্তটা কি হইতে পারে? আমাদের কেন্দ্র বিমুখী যে বলটা আছে, এই বলের মানটা স্থিতি ঘর্ষণ বলের চেয়ে কি হইতে হবে? সমান হইতে হবে বা কম হইতে হবে। কারণ এই বলের মানটা যদি বেশি হয়ে যায় ভাইয়া, স্থিতি ঘর্ষণ বলের মানের চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে এইটা হচ্ছে বাইরের দিকে ছিটকে যাবে।
তাহলে আমরা নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা হচ্ছে এফ এস গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই হচ্ছে আমাদের সমতল রাস্তায় নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা। এখন আসো তো ভাই, একটা সমতল রাস্তার ক্ষেত্রে আমরা যদি মিউ এফ এস কে ভাঙাই, আমরা জানি এফ এস ইকুয়াল হচ্ছে মিউ এস ডট হচ্ছে আর গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখন এইখানে তুমি একটা সমতল রাস্তায় একটা গাড়ি যদি দেখাই ভাইয়া, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের সমতল রাস্তায় একটা গাড়ি আছে ভাইয়া, তাহলে এই গাড়িটার ওজনটা কাজ করে নিচের দিকে আর কাজ করে খাড়া উপরের দিকে, তাহলে আর ইকুয়াল কত হয় ভাইয়া এমজি। তাহলে সমতল রাস্তায় আর এর জায়গায় তুমি যদি এমজি বসাও ভাইয়া, মিউ এস ডট এমজি গ্রেটার অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে এম এম তোমার কাটা, তাহলে এম এম কাটলে আমরা এখানে পাবো হচ্ছে মিউ এস জি গ্রেটার অর ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। তাহলে এইখান থেকে যদি আমরা আরটাকে এইদিকে গুণ করে দাও, মিউ এস আর জি গ্রেটার অর ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার লেস অর ইকুয়াল হচ্ছে মিউ এস আর জি। তাহলে সুতরাং ভি লেস অর ইকুয়াল হচ্ছে রুট ওভার মিউ এস ডট আর জি। অর্থাৎ ভাইয়া তুমি এখানে মানটা বের করলা যে এই রাস্তায় নিরাপদে যদি গাড়িটা বাঁক নিতে চায়, তোমার সুবিধার্থে ভাইয়া বললাম, মনে করো এই মিউ এস ডট আর জি যে মানটা আমরা পাইলাম ভি লেস অর ইকুয়াল হচ্ছে রুট ওভার মিউ এস আর জি, তোমার বুঝার সুবিধার্থে ভাইয়া মনে করলো এই বেগটা বের করলাম 20 মিটার/সেকেন্ড। তাহলে এটা দ্বারা তুমি কি বুঝবা? এটা দ্বারা বুঝবো হচ্ছে গাড়িটা সর্বোচ্চ 20 মিটার/সেকেন্ড, গাড়িটা 20 মিটার/সেকেন্ড বা এর চেয়ে কম বেগে যদি গতিশীল হয়, তাহলে এখানে নিরাপদে বাঁক নিতে পারবে। তোমরা দেখবা রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সর্বোচ্চ গতিবেগটা লেখা থাকে, এগুলা কিন্তু ভাইয়া এই যে কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল এগুলা হিসাব করে রাস্তায় এটা লিখে রাখে যে সর্বোচ্চ সে কত বেগে যাইতে পারবে। তাহলে আমরা বেগটা বের করলাম, আমরা ধরে নিলাম এই ভ্যালুগুলা বসাইলে আমরা ভি এর মান পাইছি হচ্ছে 20। তাহলে এখানে কি আসছে, ভি এর মান 20 হইতে পারবে বা তার চেয়ে কি হইতে হবে, কম হইতে হবে। তাহলে ভি এর সর্বোচ্চ মান কত হইতে পারবে? তাহলে লেখা হচ্ছে সুতরাং নিরাপদে বাঁক নেয়ার ক্ষেত্রে ক্ষেত্রে গাড়ির সর্বোচ্চ বেগ, গাড়ির সর্বোচ্চ বেগ ভি ইকুয়াল হচ্ছে রুট ওভার মিউ এস ডট আর জি। অর্থাৎ গাড়িটা সর্বোচ্চ এই বেগে হচ্ছে একটা সমতল রাস্তায় গতিশীল হইতে হবে। এখন এই আরটা কি? তো ভাইয়ার এখানে জায়গা নাই, ভাই এখানে লিখতেছি, তোমরা একটু লেখো এই আরটা কি। আর হচ্ছে এই যে বাঁকটা আছে ভাইয়া, এই বাঁকটা তো কোনো একটা কাল্পনিক একটা বৃত্তের একটা অংশ, তাই না ভাই? এই বাঁকটা হচ্ছে কোনো একটা কাল্পনিক বৃত্তের অংশ। তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই বৃত্তের যে ব্যাসার্ধ তাকে বলি হচ্ছে আমরা আর, নিচে লিখে রাখো আর, এটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ। এই আরটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। আর মিউ এস এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর জি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এই হচ্ছে রাশিগুলা, আর ভিটা হচ্ছে সর্বোচ্চ যে বেগ গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে। তো আসো এই টপিক থেকে সুন্দর দুইটা প্রশ্ন এখানে আছে ভাইয়া, এই দুইটা প্রশ্ন যদি ভাইয়া একটু দেখি, তো তোমরা ফার্স্টে ঢাকা ইউনিভার্সিটি 2020-21 সালে রিটেন কোশ্চেন একটা প্রশ্ন আসছে, এটা একটু লিখে নাও। বলা হচ্ছে একটা গাড়ি সমতল রাস্তায় ভি বেগে বাঁক নিচ্ছে, এই যে এই শব্দগুলো ইম্পর্টেন্ট, গাড়িটা কোথায় বাঁক নিচ্ছে এখানে দেখো বলে দিচ্ছে সমতল রাস্তায়, তার মানে আমরা মাত্র যে থিওরিটা পড়াইছি এই থিওরির ম্যাথ। আচ্ছা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তার মানে মিউ এস এর মান বলে দিছে তোমাকে, স্থিতি ঘর্ষণ বল গুণাঙ্ক বলে দিছে মিউ এস এর মান। তো বলা হচ্ছে গাড়ির উপর ক্রিয়াশীল বলগুলার নাম লেখো। আমরা এই ছবিতে একটু দেখাই দিচ্ছি গাড়ির উপর ক্রিয়াশীল বলগুলা কে আছে ভাইয়া। কেন্দ্র বিমুখী বল যেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী বল যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল সেটা হচ্ছে এফ এস, প্রতিক্রিয়া বল এম জি, আর একটা হচ্ছে গাড়ির ওজন। তাহলে আমরা যদি এই মানগুলো একটু লিখে দিই ভাইয়া, গাড়িটার উপর ক্রিয়াশীল বলগুলোর মান লিখতে বলছে, তাহলে আমরা ক নাম্বারে যদি এগুলা লিখে দিই, ক নাম্বার, 1 নম্বরে যে বলটা কাজ করতেছে লেখো কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। 2 নম্বর হচ্ছে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করছে, কেন্দ্রমুখী বল
সমান সমান হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। তারপর 3 নম্বরে আমরা দেখেছি হচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। আর 4 নাম্বার হচ্ছে গাড়ির ওজন, গাড়ির ওজন। তাহলে গাড়িটার উপর টোটাল এই 4টা বল আমাদের ছিল। এখন খ নাম্বারে বলছে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে গাড়িটা বাঁক নিতে পারবে। তাহলে আসো আমরা খ নাম্বার কোশ্চেনে আসি। যদি সমতল রাস্তায় নিরাপদে বাঁক নেয়ার শর্ত, তাহলে সমতল রাস্তায় নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা কোনটা, এটা আমরা পাইছি। এফ এস গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে এইখান থেকে আমরা যদি এফ এস এর মান বসাই, মিউ এস ডট আর গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আর এর মান বসাও, আর এর মান ছিল হচ্ছে এম জি গ্রেটার অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে এই এম কাটা, তাহলে তুমি ভাইয়া এ এম যদি কাটো আর এই আরটাকে এইদিকে নামায় দাও আর মিউ এস আর জিটাকে নিচে নামায় দাও, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আর গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে মিউ এস জি। তাহলে তুমি ভাইয়া আর এর মান বের করলা, আর এর মান এই ভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ এস জি এর সমান হবে বা এর চেয়ে কি হবে ভাইয়া, বড় হবে। তাহলে আর এর মান আসলো ভি স্কোয়ার বাই মিউ এস জি, এই মানটার সমান হবে বা তার চেয়ে বড় হবে। তাহলে তোমাকে প্রশ্নে বলছে আর এর সর্বনিম্ন মানটা কত, তাহলে সর্বনিম্ন মানটা কত, তাহলে লেখা হচ্ছে সুতরাং সর্বনিম্ন ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ এস জি। তাহলে তুমি একটু খেয়াল করো তো কেন এটা হয়েছে। আমরা এখানে বের করছি আর এর মান এই ভ্যালুটার সমান হবে বা তার চেয়ে বড় হবে, তাহলে সর্বনিম্ন কত হইতে পারে, এই ভ্যালুটার সমান। এখন আমাদের এই ম্যাথটাতে ভাইয়া বেগের মানটা বলে দেয় নাই, না দিয়ে তারা কি করছে, বেগের মান বলছে হচ্ছে ভি। তাহলে এই ম্যাথটাতে এই মানটা এভাবেই থেকে যাবে, ভি আকারেই থেকে যাবে, শুধু মিউ এস এর মান জানো, জি এর মান জানো, মানটা বসায় দাও। তাহলে মিউ এস এর মান আমাদেরকে বলে দিছে দেখো 0.2, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 ইন্টু হচ্ছে 9.8। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা তোমরা পেয়ে যাবা, মানটা বের করে নিও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভ্যালুটা। এবার তোমরা সবাই হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা যদি দেখো, সেকেন্ড কোশ্চেনটা একটু উঠায় নাও। ঠিক আছে, তোমরা এবার সেকেন্ড কোশ্চেনটা একটু উঠায় নাও, খুবই সুন্দর একটা ম্যাথ। তো বলা হচ্ছে অন এ হরাইজন্টাল রোড, মানে হচ্ছে একটা আনুভূমিক রাস্তা। ঠিক আছে, একটা আনুভূমিক রাস্তা বা সমতল রাস্তা, একটা অনুভূমিক রাস্তা বা সমতল রাস্তা। তাহলে যেটাতে ব্যাংকিং নাই, একটু পরে আমরা ব্যাংকিংটা শুরু করব ভাইয়া। তো ব্যাংকিংটা কি ভাইয়া, রাস্তা হেলানো থাকাটাকে বলি ব্যাংকিং, একটু পরে জানবো। তাহলে রাস্তাটা ব্যাংকিং নাই, তাহলে বলতো রাস্তা ব্যাংকিং নাই ভাই, একটু পরে পড়াবো। ব্যাংকিং মানে রাস্তাকে এভাবে হেলানো, তাহলে ব্যাংকিং নাই মানে রাস্তাটা এভাবে সমতল আছে, তাই এখানে ভাইয়া লিখছি সমতল রাস্তা। আর এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। তোমাকে বলছে ফাইন্ড দ্য মিনিমাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে হচ্ছে তোমাকে বলছে ফাইন্ড দ্য মিনিমাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে হচ্ছে ঘর্ষণের যে গুণাঙ্কটা আছে এর সর্বনিম্ন মান কত, ঘর্ষণ গুণাঙ্কটা কত, সর্বনিম্ন ঘর্ষণ গুণাঙ্কটা কত, হুইচ উইল প্রিভেন্ট স্কিডিং, যেটা হচ্ছে তোমার এটাকে পিছলে যাওয়া থেকে কি করবে, বাধা দিবে, মানে ছিটকে যাওয়া থেকে এটাকে বাধা দিবে। আর এই মানটা একটু ভাই ক্যালকুলেট করে দিই, 0.2, তাহলে এটা আসছে ভাইয়া 0.51, তাহলে এই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 0.51 ভি স্কোয়ার। এই ছিল ঢাকা ইউনিভার্সিটির ম্যাথটা। তা আসলে আমরা এই ম্যাথের সলভটাতে যাই। সেকেন্ড যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথের সলভে যদি যাই, তোমাকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সর্বনিম্ন মানটা বের করতে বলছে, যার জন্য একটা সমতল রাস্তা একটা গাড়ি পিছলায়া যাবে না। ঠিক আছে, যার জন্য সমতল রাস্তা একটা গাড়ি পিছলায়া যাবে না। তাহলে আমাদেরকে এখানে বেগের মানটা দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তাহলে এটা আসছে ভাইয়া 5 মিটার পার সেকেন্ড। বাকের ব্যাসার্ধ আর, আর এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে 20 মিটার।
তা আমাদেরকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কটা বের করতে, মিউ এসটা বের করতে। তাহলে ভাই আমরা নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা আমরা জানি, নিরাপদে বাঁক নেয়ার শর্ত। তাহলে নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে এফ এস গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে ভাই আমরা আগের মতো এফ এস এর ভ্যালুটা বসাও, মিউ এস আর গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর, বা মিউ এস আর মানে হচ্ছে এম জি গ্রেটার অর ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে আর। তাহলে আগের মতো এম এম কেটে দিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা মিউ এস গ্রেটার অর ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি, বা মিউ এস গ্রেটার অর ইকুয়াল ভি এর মান বসাই দিলাম 5 স্কোয়ার, আর এর মান 20, আর জি এর মান এই ম্যাথে তোমাকে বলে দিছে ভাইয়া জি এর মান হচ্ছে 10, তাহলে জি এর মান আমরা বসালাম 10। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা মিউ এস গ্রেটার অর ইকুয়াল পাবো হচ্ছে, তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে ভাইয়া 0.125। তাহলে এখন আসো প্রশ্নের ভাষাটা আমরা একটু বুঝি। আমাদের এখানে আসছে মিউ এস এর মান 0.125 হবে বা তার চেয়ে বড় হবে। তাহলে সর্বনিম্ন মানটা চাইছে, দেখো মিনিমাম বলছে তারা, তাহলে সেই মিনিমাম মানটা কত? মিনিমাম মানটাই হচ্ছে এইটা। তাহলে লেখা হচ্ছে সুতরাং সর্বনিম্ন নিম্ন ঘর্ষণ গুণাঙ্ক, সর্বনিম্ন ঘর্ষণ গুণাঙ্ক 0.125। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ঘর্ষণ গুণাঙ্কটা। আমাদের পরের যে টপিকটা আছে, টপিকটার নাম হচ্ছে ব্যাংকিং। তো তোমরা টপিকটার নাম লেখো হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং, এখন এই ব্যাংকিংটা কি? তো ভাই আমরা একটু খেয়াল করি, তুমি সমতল রাস্তায় একটা গাড়ি নিয়ে যখন যাচ্ছ, সাইকেলকে যখন আমরা সাইকেল নিয়ে গেছি, সাইকেলকে তো তুমি একটা নির্দিষ্ট কোণে হেলায় ফেলছো ভাইয়া। কারণ সমতল রাস্তায় গাড়িটা যখন যায়, গাড়িটাকে তো তুমি আর চাইলেও হেলাইতে পারো না। তখন আমরা একটু আগেই দেখছিলাম যে স্থিতি ঘর্ষণ বলের মানটা কিছুটা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। মানে স্থিতি ঘর্ষণ বলের মানটা খুবই সামান্য হওয়ায় বা অনেক কম হওয়ায় গাড়িগুলা চাইলেও বাকের যে টার্ন নেয়, টার্ন নেওয়ার সময় একটা নির্দিষ্ট খুবই সামান্য স্পিডের বেশি স্পিড তারা নিতে পারে না। মানে স্পিডটা তার অনেক কমায় ফেলতে হয় তাকে বাঁক নেওয়ার জন্য। এখন গাড়িটা যাতে একটা ভালো স্পিডে গাড়িটা যাতে নিরাপদে বাঁক নিতে পারে, তো রাস্তাটাকে কি করে, তুমি তো চাইলেও গাড়িটাকে হেলাইতে পারবে না, তাই না? সাইকেলকে যেমন তুমি এইভাবে করে হেলায় ফেলছো, হেলায় একটা কেন্দ্রমুখী বল নিয়ে আসছো, তো গাড়িকে চাইলেও তো তুমি হেলাইতে পারবে না। তখন কি করা হয়, গাড়িটাকে না হেলায় রাস্তাটাকে কিছুটা এভাবে করে ঢালু করে দেওয়া হয়। তাহলে রাস্তাটাকে মনে করে এটা হচ্ছে সোজা রাস্তা, আমি সোজা রাস্তার উপর আছি, তাহলে রাস্তা যদি হেলে যায় আমিও কিন্তু একটু হেলে যাব। আর আমরা সাইকেলের ক্ষেত্রে দেখছি তুমি যখন হেলে যাবা তখন হচ্ছে একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়ে যায়, সেই কেন্দ্রমুখী বলের কারণেই তুমি হচ্ছে কি করতে পারবা, নিরাপদে বাঁক নিতে পারবা। তাহলে বলো তো ভাইয়া কেন ব্যাংকিংটা করা হয়? ভাইয়া মাত্রই বলছি যে আমাদের স্থিতি ঘর্ষণ বলের মানটা কম হওয়ার কারণে এই বলটা যথাযথ কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে না। তাই কেন্দ্রমুখী বলের মান বৃদ্ধি করার জন্য আমরা কি করি, রাস্তাটাকে একটু হেলায়া দিই। তাহলে রাস্তাটাকে একটু হেলায়া দিলে, কারণ কি আমরা গাড়িকে তো আর সাইকেলের মতো হেলাইতে পারবো না, তখন আমরা রাস্তাটাকে একটু হেলায় দিই। এই যে রাস্তাটাকে যে মনে করে এটা সমতল রাস্তা, তুমি এই যে রাস্তাটাকে একটু হেলায় দিছো, তাহলে রাস্তাটাকে একটু ওই যে এক পাশ উঁচু করে দিলা এক পাশ নিচু করে দিলা, এটাকে আমরা বলি হচ্ছে কি ভাইয়া, ব্যাংকিং। তাহলে আমরা যদি এখানে একটু লেখো স্থিতি ঘর্ষণ বলের মান, এটা কিন্তু ব্যাখ্যাতে আসে যে ব্যাংকিং কেন করা হয়, এটা ট্রিপল স্টার দিয়ে রাখো। স্থিতি ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বলের মান খুবই সামান্য হওয়ায় হওয়ায় তা যথাযথ কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে না, যোগান দিতে পারে না। তাহলে স্থিতি ঘর্ষণ বলের মান খুবই সামান্য হওয়ায় তা যথাযথ কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে না। আচ্ছা, তাহলে কেন্দ্রমুখী বলের মান, কেন্দ্রমুখী বলের মান মান বৃদ্ধি করার জন্য
করার জন্য রাস্তার ভিতরের পাশ অপেক্ষা বাইরের পাশ কিছুটা উঁচু করা হয়, একে ব্যাংকিং বলে। রাস্তাটি যে কোণে হেলানো হয় তাকে ব্যাংকিং কোণ বলে। তাহলে সবাই একটু খেয়াল করি ভাইয়া, এখানে কি বলতে চাইছে ভাইয়া, সেকেন্ডটা বিশেষ করে, যে কেন্দ্রমুখী বলের মান বৃদ্ধি করার জন্য রাস্তার ভেতরের পাশ অপেক্ষা বাইরের পাশ কিছুটা উঁচু করা হয়। এখন ভিতরের পাশ আর বাইরের পাশ কোনটা ভাই একটু বুঝাই। মনে করো ভাই এখানে আছে, আমি এই দিকে টার্ন নিব, গাড়িটাকে এইভাবে ঘোরাবো, তাহলে আমি যেই দিকে টার্ন নিব, আমি এই দিকে টার্ন নিচ্ছি, তাহলে এইটাকে বলবো আমরা রাস্তার ভিতরের পাশ, আর এইটাকে বলবো হচ্ছে রাস্তার বাইরের পাশ। অর্থাৎ তুমি গাড়িটা যেই দিকে ঘোরাবা, তাহলে এইভাবে একটা কাল্পনিক বৃত্ত তুমি চিন্তা করবা, তাহলে ওই কাল্পনিক বৃত্তের এটা হচ্ছে ভিতরের পাশ আর এটা হচ্ছে বাইরের পাশ। এখন তুমি যদি গাড়িটাকে এই দিকে মুভ করো ভাইয়া, তাহলে এইটা হচ্ছে তোমার ভিতরের পাশ আর এটা হচ্ছে কোন পাশ, বাইরের পাশ। অর্থাৎ রাস্তাটা যেই দিকে মুভ করবে তার সাপেক্ষে এটা হচ্ছে ভিতরের পাশ, এটা হচ্ছে বাইরের পাশ। এখন আসো আমরা মনে করলাম আমাদের একটা গাড়ি এই দিকে মুভ করবে, হ্যাঁ, তাহলে গাড়িটা যদি এই দিকে মুভ করে তাহলে এটা হচ্ছে রাস্তার ভেতরের পাশ আর এটা হচ্ছে রাস্তার বাইরের পাশ। তাহলে ভিতরের পাশ থেকে বাইরের পাশ কিছুটা উঁচু করা হয়, তাহলে ভিতরের পাশ থেকে এটা হচ্ছে ভিতরের পাশ, এটা হচ্ছে বাইরের পাশ, তাহলে ভিতরের পাশ থেকে বাইরের পাশ কিছুটা উঁচু করা হয়। তাহলে এই যে একটা নির্দিষ্ট কোণে আমরা উঁচু করলাম, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাংকিং। আর এই যে রাস্তাটা দেখো, রাস্তাটা একটা কোণ তৈরি করছে এখানে, তাহলে যে কোণে তুমি রাস্তাটাকে হেলাইছো এই কোণটাকে আমরা কি কোণ বলি ভাইয়া, ব্যাংকিং কোণ। তা আসলে আমরা এই ব্যাংকিংটা আমরা কিভাবে করলে কি উপকার হয় না উপকার হয়, এবার এই জিনিসগুলো আমরা দেখি। তা আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের সেই বাঁকটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেতরের পাশ, এটা হচ্ছে ভিতরের পাশ, আর এটা হচ্ছে আমাদের বাইরের পাশ, ঠিক আছে, এটা হচ্ছে বাইরের পাশ। আর আমাদের গাড়িটা আমরা মনে করলাম এই দিকে মুভ করতেছে, ঠিক আছে, গাড়িটা এই দিকে মুভ করতেছে ভি ভেলোসিটিতে। তাহলে গাড়িটা যখন এই দিকে মুভ করবে তাহলে এটা ভিতরের পাশ, এটা বাইরের পাশ। আমাদেরকে বলা হচ্ছে ভিতরের পাশ থেকে বাইরের পাশ কিছুটা উঁচু করা হয়। তাহলে আমরা মনে করলাম ভাইয়া এই হচ্ছে আমাদের রাস্তাটা, নর্মালি রাস্তাটা এইভাবে ছিল, তো রাস্তাটাকে তুমি কিছুটা উঁচু করে দিছো, তাহলে আমরা এই যে এখানে দেখালাম রাস্তাটাকে তুমি কিছুটা উঁচু করে দিছো। তাহলে আমরা মনে করলাম এইচ কোণের উচ্চতা উঠাই দিলাম রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে। এই যে ভাই তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে নর্মাল রাস্তাটা, তাহলে নর্মাল রাস্তাটা এটাকে তুমি কি করলে একটু উঁচু করে দিলা। তাহলে খেয়াল করতো রাস্তার আগের যে প্রস্থটা, এই যে ভাই খেয়াল করো এই পুরাটা হচ্ছে রাস্তার প্রস্থ, হ্যাঁ, তাহলে রাস্তাটাকে তুমি কি করলা এভাবে একটু উঁচু করে দিলা। তাহলে কতটুকু উঁচু উঠাইলা, এই যে এখান থেকে একটু উঁচু উঠাই দিলাম, তাহলে আমরা ধরে নিলাম এইচ পরিমাণ উঁচু উঠাইলাম। আর এটা হচ্ছে আমাদের সেই ব্যাংকিং কোণটা, এটাকে আমরা মনে করলাম থিটা ব্যাংকিং কোণ। আর এইখানে হচ্ছে আমাদের সেই গাড়িটা আছে, মনে করো এটা হচ্ছে আমাদের সেই গাড়িটা আমরা মনে করলাম। এখন এই গাড়িটার উপরে কি কি বল কাজ করতেছে আমরা সেটা দেখাবো। তার আগে আমরা যদি এখানে দেখাই, এই যে আমরা যে একটা রাস্তা আছে, তার রাস্তার উপরে যে গাড়িটা আছে, গাড়িটার ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে এমজি। আর এমজি বরাবর আমরা উপরের দিকে দেখো ভাইয়া, এমজি এর একটা প্রতিক্রিয়া বল আসবে, তলের প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে আর। তাহলে আর এর যদি আমরা দুইটা উপাংশ ভাগ করো ভাইয়া, আর এর যদি আমরা দুইটা উপাংশ ভাগ করো, আর এর এই দিক বরাবর একটা উপাংশ পাবো হচ্ছে আমরা আর কস থিটা, আর এর এই দিক বরাবর একটা উপাংশ পাবো হচ্ছে আর কস থিটা, আর আর এর কেন্দ্র বরাবর এই দিকে একটা উপাংশ পাবো হচ্ছে আর সাইন থিটা। আর গাড়িটা যেহেতু এই দিকে যাইতে চাবে, গাড়িটাকে এই দিক বরাবর ছিটকে নিয়ে যাইতে চাবে কে, কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার বাই আর। তাহলে গাড়িটার উপর ক্রিয়াশীল যে বলগুলো আছে ভাইয়া, সেই বলগুলো আমরা দেখাই দিলাম একটা হেলানো রাস্তাতে, গাড়িটার উপর ক্রিয়াশীল যে বলগুলো আছে দেখাই দিলাম। এখন ভাইয়া গাড়িটা যদি নিরাপদে বাঁক নিতে চায়, তুমি একটু খেয়াল করো তো ভাইয়া,
গাড়িটা যদি নিরাপদে বাঁক নিতে চায় তাহলে আমাদের আর সাইন থিটা, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে ব্যাংকিং এর ক্ষেত্রে, কেন্দ্রমুখী বল। তুমি যদি এবার সাইকেলের উদাহরণটা দেখো ভাইয়া, সাইকেলের ক্ষেত্রে তুমি সাইকেলকে হেলায় দিছো, আর গাড়ির ক্ষেত্রে আমরা রাস্তাকে হেলায় দিছি। সাইকেলেও যদি তুমি যায় দেখো আর সাইন থিটা বলটাই কেন্দ্রমুখী বল ছিল, এইখানেও দেখো আর সাইন থিটা বলটাই কেন্দ্রমুখী বল আসছে। তাহলে আমরা যদি আসি ভাই, লেখো নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে, নিরাপদে নিরাপদে বাঁক নেয়ার ক্ষেত্রে, তাহলে নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে ভাই আমাদের আর সাইন থিটা আর এটা কি হবে, সমান হবে। তাহলে আর সাইন থিটা ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। এবং আর উপরের দিকে কাজ করতেছে আর কস থিটা, নিচের দিকে কাজ করতেছে এম জি, আর কস থিটা ইকুয়াল হচ্ছে এম জি। তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমরা যদি একটাকে একটা দ্বারা ভাগ করি, 1 ভাগ হচ্ছে 2, তাহলে 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাইয়া, উপরে পাবো হচ্ছে আর সাইন থিটা, নিচে পাবো হচ্ছে আর কস থিটা, আর উপরে আসছে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, নিচে আসবে ভাই এম জি। তাহলে তোমার এম এম কাটো, আর আর কাটো, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তুমি যদি সাইকেলের যে থিওরিটা পড়াইছি দেখো, সেম একই সূত্র আসছে, কারণ কনসেপ্ট এক। সাইকেল নিয়ে বাঁক নেওয়ার ক্ষেত্রে তুমি সাইকেলকে হেলায় দিছো, আর গাড়ি নিয়ে বাঁক নেওয়ার ক্ষেত্রে তো আমরা গাড়িকে বাঁকাইতে পারবো না, তাই আমরা রাস্তাকে বাঁকাই দিছি, তাই দুই জায়গায় ফর্মুলাও সেম একই আসছে। তাহলে আসো এখানে আমরা রাশিগুলার পরিচয় যদি ভাই দিতে চাই, ভাই এখানে রাশিগুলার পরিচয় দিয়ে দিচ্ছি। এখানে ভি গাড়ির সর্বোচ্চ বেগ, গাড়ির সর্বোচ্চ বেগ, অর্থাৎ নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে গাড়ি সর্বোচ্চ এই বেগে বাঁকটা নিতে পারবে। আচ্ছা, আর কি, আর হচ্ছে, আচ্ছা গাড়ির সর্বোচ্চ বেগ না লেখে গাড়ির বেগ লেখো, পরে আমরা সর্বোচ্চ বেগটা কি ভাইয়া বুঝাই দিচ্ছি, গাড়ির বেগ অর্থাৎ গাড়ি যেই বেগে আসতেছে সেই বেগটা। আর কি, আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। থিটা কি, থিটা হচ্ছে প্রয়োজনীয় ব্যাংকিং, প্রয়োজনীয় ব্যাংকিং, অর্থাৎ গাড়িটার প্রয়োজনীয় ব্যাংকিং কোনটা হচ্ছে থিটা, অর্থাৎ গাড়িটা যে বেগে আসতেছে সেই বেগের জন্য এই ব্যাংকিংটা এখানে থাকতে হবে। এবার আসো আমরা যদি এই ছবিটাকে ভাই আর একটু সিম্পল করে আঁকি, এখানে আমরা একটু আগে যে ছবিটা আঁকছি, তো টপিকের নাম লেখা হচ্ছে রাস্তার ব্যাংকিং নির্ণয়, রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয়। তাহলে আমরা রাস্তার ব্যাংকিং কোণটা বের করি। তাহলে রাস্তাটাকে আমরা মনে করলাম, একটু আগে দেখছি এইচ পরিমাণ উঠাইছিলাম, এটা ছিল রাস্তার ব্যাংকিং কোণ থিটা, আর এটা আমরা মনে করলাম হচ্ছে এক্স, যেটা হচ্ছে রাস্তার প্রস্থ, এক্স সমান সমান হচ্ছে রাস্তার প্রস্থ। তাহলে এক্স সমান সমান হচ্ছে রাস্তার প্রস্থ। আর এইচটা কি, এইচ হচ্ছে এক পাশ হতে, ভিতরের পাশ হতে, পাশ হতে বাইরের পাশের উচ্চতা, অর্থাৎ ভিতরের পাশ হতে বাইরের পাশটা কত উঁচু আছে সেটাই হচ্ছে এইচ। এই যে দেখো ভাইয়া, এটা হচ্ছে রাস্তার প্রস্থ। তুমি যখন রাস্তাটাকে ব্যাংকিং করবা বলো তো, এই রাস্তার প্রস্থটাই দেখো অতিভুজে চলে আসছে, আর এই ভিতরের পাশ থেকে বাইরের পাশ যতটুকু উঁচু উঠাইলা সেটাই হচ্ছে কি ভাইয়া এইচ। তাহলে আমরা যদি এখানে বের করি ভাইয়া, সাইন থিটা যদি অ্যাপ্লাই করো, তাহলে সাইন থিটা সমান সমান এইচ বাই এক্স। তাহলে এই হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং কোণ, এই হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং কোণ, ঠিক আছে, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ, অর্থাৎ রাস্তাটা কত কোণে ব্যাংক করা আছে বা কত কোণে বাঁকানো আছে তুমি এই সূত্র দিয়ে সেটা বের করে নিয়ে আসতে পারবে। এবার একটা জিনিস বুঝো ভাইয়া, প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা মনে করো তোমার বোঝার সুবিধার্থে ভাইয়া মনে করলাম প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা আমরা পাইলাম হচ্ছে 4 ডিগ্রি। প্রয়োজনীয় ব্যাংকিং কোণটা হচ্ছে কয় ডিগ্রি, 4 ডিগ্রি, এই সূত্র থেকে তুমি বের করলা। আর রাস্তার ব্যাংকিং কোণটা তুমি এই ফর্মুলা ব্যবহার করে বের করলা, রাস্তার ব্যাংকিং কোণ আছে 2 ডিগ্রি। তুমি একটু চিন্তা করো তো এখানে কি ঘটবে, এখানে কি ঘটবে,
গাড়ির যে বেগটা আছে এই বেগের জন্য গাড়ির প্রয়োজনীয় ব্যাংকিং কোণ 4 ডিগ্রি, কিন্তু ইঞ্জিনিয়ার রাস্তা যেভাবে বানাইছে ভাইয়া সেখানে ব্যাংকিং আছে 2 ডিগ্রি। এটা দ্বারা তুমি কি বুঝবা ভাইয়া? এটা দ্বারা আমরা বুঝবো ভাইয়া রাস্তাটা 2 ডিগ্রি কোণে হেলানো আছে, আর গাড়ির স্পিডের কারণে গাড়িটা 4 ডিগ্রি হেলে গেছে। এই কথার মানে গাড়িটা উল্টায়া যাবে। তোমরা অনেক সময় বিভিন্ন মুভিতে দেখবা গাড়ি অনেক হাই স্পিডে এসে যখন মোড় ঘুরতে নেয় গাড়ি এভাবে উল্টায়া যায়। তাহলে উল্টায়া যাওয়ার রিজনটাই হচ্ছে এটা ভাইয়া, যে তার প্রয়োজনীয় ব্যাংকিং কোণ 4 ডিগ্রি তার যে স্পিড সেটার জন্য। আর রাস্তার ব্যাংকিং কোণ আছে 2 ডিগ্রি। তাহলে রাস্তার ব্যাংকিং কোণ 2 ডিগ্রি, তার ব্যাংকিং কোণ 4 ডিগ্রি, তার মানে গাড়িটা রাস্তা থেকে 2 ডিগ্রি বেশি উপরে উঠে যাবে, আর 2 ডিগ্রি বেশি উপরে উঠে গেলেই গাড়িটা উল্টায়া যাবে বা এখানে দুর্ঘটনা ঘটবে। তাহলে আমাদের এই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীলই হচ্ছে এটা, যে দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করো। মানে কারণটা তুমি দুইভাবে বিশ্লেষণ করতে পারো। এক, ব্যাংকিং কোণের সাপেক্ষে তুমি দেখবা যে রাস্তার প্রয়োজনীয় ব্যাংকিং কোণ কত আর রাস্তায় ব্যাংকিং কোণ আছে কত। তাহলে এই দুটা কম্পেয়ারে যায় তুমি বলে ফেলতে পারবা কেন দুর্ঘটনা ঘটছে বা কেন দুর্ঘটনা ঘটে নাই। তুমি চাইলে আরেকভাবেও করতে পারো। সেটা কি ভাইয়া? এই যে রাস্তার যে ব্যাংকিং কোণটা পাইছো ভাইয়া, এই রাস্তার ব্যাংকিং কোণটা ব্যবহার করে, এই রাস্তার ব্যাংকিং কোণটা ব্যবহার করে আমরা tan থিটা ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তুমি এখানে থিটার জায়গায় রাস্তার ব্যাংকিং কোণটা বসাইলা, বসায়া এখান থেকে গাড়ির বেগটা বের করে নিয়ে আসতে পারো, তাই না? রাস্তায় যে ব্যাংকিংটা আছে সেই ব্যাংকিংটা এখানে বসাবা, বসে এখান থেকে গাড়ির বেগটা বের করে নিয়ে আসবা। তাহলে এইখান থেকে গাড়ির যে বেগটা পাবা এটা হচ্ছে গাড়ির সর্বোচ্চ বেগ। তাহলে গাড়ির সর্বোচ্চ বেগ হচ্ছে মনে করো 20, আর তোমার গাড়ির বেগ আসছিল মনে করো হচ্ছে 30। তাহলে রাস্তার ব্যাংকিং এর জন্য রাস্তার সর্বোচ্চ গাড়ির বেগ ছিল 20, তোমার গাড়ির স্পিড ছিল 30, তাহলে এখানে দুর্ঘটনা ঘটবে। তো এই জিনিসগুলো ভাই একটু গুছায় লিখে দিচ্ছি, তোমরা একটু লেখো। আমরা ধরি কিছু নোট লিখবো আর কি, নোট ধরি θ1 সমান সমান হচ্ছে গাড়ির প্রয়োজনীয় ব্যাংকিং কোণ, প্রয়োজনীয় ব্যাংকিং কোণ কোণ, আর θ2 এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ। আচ্ছা, তাহলে আমাদের এক নম্বর যে শর্তটা, θ1 লেস দেন, আচ্ছা θ1 গ্রেটার দেন θ2 হলে, তাহলে আমরা θ1 গ্রেটার দেন যদি θ2 হয়, অর্থাৎ রাস্তার প্রয়োজনীয় যে ব্যাংকিং কোণ এটা মনে করো 10 ডিগ্রি, আর রাস্তার যে ব্যাংকিং কোণ ইঞ্জিনিয়ার রাস্তাকে বানাইছে 4 ডিগ্রি করে। তাহলে বলো তো ভাইয়া, θ1 গ্রেটার দেন θ2 যদি হয়, অর্থাৎ তোমার গাড়ি যে স্পিডে আছে সেই স্পিডের জন্য ব্যাংকিং হচ্ছে দরকার 10, কিন্তু রাস্তায় ব্যাংকিং আছে 4। তাহলে বলো তো ভাইয়া, তোমার গাড়িটা রাস্তা থেকে আরো 6 ডিগ্রি উপর উঠে যাবে। তাহলে 6 ডিগ্রি যদি উপর উঠে যায় তাহলে গাড়িটা কি হবে? উল্টায়া যাবে। তাহলে এখানে দুর্ঘটনা ঘটবে, হলে দুর্ঘটনা ঘটবে, ঘটবে। আচ্ছা, দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে θ1 লেস দেন θ2 হলে, অর্থাৎ রাস্তার ব্যাংকিং আছে 4 ডিগ্রি, তোমার গাড়ি প্রয়োজনীয় ব্যাংকিং হচ্ছে 2 ডিগ্রি। তাহলে বলো তো গাড়ি কি উল্টাবে কিনা? না, গাড়ি উল্টাবে না। কারণ কি? রাস্তায় ব্যাংকিংটা 4 ডিগ্রি আছে, আর তুমি যে স্পিডে আসছো তার জন্য 2 ডিগ্রি থাকলেই হবে। তাহলে এখানে দুর্ঘটনা ঘটবে না, তাহলে দুর্ঘটনা ঘটবে না। দেখো সৃজনশীলের জন্য এই নোটগুলো ইম্পর্টেন্ট। তাহলে দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না তুমি দুই ভাবে দেখাইতে পারো। এক, ব্যাংকিং এর সাপেক্ষে। তুমি চাইলে এটাকে অন্যভাবেও দেখাইতে পারো। আরো দুইটা যদি নোট লিখি, আরো দুইটা যদি নোট লিখি, তুমি চাইলে এটা অন্যভাবেও দেখাইতে পারো। সেটা কি? রাস্তার ব্যাংকিং কোণ কোণ ব্যবহার করে করে রাস্তায় গাড়ির সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স নির্ণয় করব, নির্ণয় করব কিভাবে? tan থিটা সমান সমান হচ্ছে ভি ম্যাক্স স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি। তাহলে এই সূত্রে রাস্তার ব্যাংকিং কোণটা ব্যবহার করে তুমি সর্বোচ্চ গাড়ির বেগটা বের করবা। যদি যদি গাড়ির বেগ
বেগ এই বেগের চেয়ে চেয়ে বেশি হয়, তাহলে বলো তো ভাইয়া রাস্তায় যে সর্বোচ্চ গাড়ি কত বেগে চলতে পারবে তুমি এই সূত্র থেকে বের করে আনলা, আর তোমার গাড়ির বেগ যদি এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? দুর্ঘটনা হবে হয়। তাহলে দুর্ঘটনা ঘটবে। 2 নম্বর নোট, যদি গাড়ির বেগ সর্বোচ্চ বেগের সমান বা কম হয় তাহলে দুর্ঘটনা ঘটবে না। তাহলে ভাইয়া আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ হচ্ছে এগুলা, যে দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না। তাহলে ভাইয়া দুই ভাবে তুমি এটা বিশ্লেষণ করতে পারো। তুমি চাইলে ব্যাংকিং কোণ দিয়ে বিশ্লেষণ করতে পারো, তুমি চাইলে গাড়ির স্পিড দিয়ে বিশ্লেষণ করতে পারো। তা আসলে আমরা এইবার এখানে একটা ম্যাথ দেখা আছে এক্সাম্পল 1, তোমরা সবাই এই প্রশ্নটা একটু উঠায় নাও। আমরা আসলে এখানে কি বলছে আমরা একটু দেখি। তা আমাদেরকে বলা হচ্ছে একটা রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 250 মিটার। তাহলে বাঁকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর সমান সমান হচ্ছে 250 মিটার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। মানে এই যে রেল লাইনের দুইটা পাত আছে, এই পাত দুইটার মাঝখানের দূরত্ব হচ্ছে 1 মিটার। তার মানে এটা হচ্ছে রাস্তার প্রস্থ, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এক্স হচ্ছে 1 মিটার। আচ্ছা, এরপরে ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলন্ত একটা রেলগাড়ি, তাহলে ভি ইকুয়াল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নাও, তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিলে আসে ভাইয়া 13.88 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বলা হচ্ছে চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য, তাহলে আসো আমরা প্রয়োজনীয় ব্যাংকিংটা আগে বের করি। প্রয়োজনীয় ব্যাংকিং, জনীয় ব্যাংকিং থিটা ইকুয়াল হচ্ছে হোয়াট, এটা আগে বের করি, কোশ্চেনের বাকি পার্ট পরে দেখি আমরা। তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি। তাহলে থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স ভি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি, বা tan ইনভার্স ভি স্কয়ার, ভি এর মান হচ্ছে 13.88 স্কয়ার, আর এর মান হচ্ছে 250, জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমরা এখান থেকে ভ্যালুটা যদি বের করো, তাহলে এই অ্যান্সারটা আসছে আমাদের 4.5 ডিগ্রি, 4.5 ডিগ্রি। তাহলে রাস্তার প্রয়োজনীয় ব্যাংকিং হচ্ছে এটা। এখন তারা কোশ্চেন স্পষ্টভাবে বলে দিছে এই ব্যাংকিংটার জন্য, মানে এই প্রয়োজনীয় যে ব্যাংকিংটা আছে এই ব্যাংকিং এর জন্য বাইরের পাত থেকে ভিতরের পাত কতটুকু উঁচু রাখতে হবে, মানে গাড়িটার ব্যাংকিং যত এইটাই তুমি দিতে চাচ্ছ নিরাপদে গাড়িটাকে, তাহলে এই ব্যাংকিংটার জন্য এক পাত থেকে আরেক পাত থেকে কতটুকু উঁচু রাখতে হবে। তাহলে আমরা মনে করলাম এই ব্যাংকিংটা হচ্ছে আমাদের থিটা সমান সমান হচ্ছে 4.5 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে এক পাত থেকে আরেক পাতের উচ্চতা, এটা হচ্ছে এক্স। তাহলে আবার সাইন থিটা ইজ ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড বাই হচ্ছে এক্স। তাহলে থিটার মানটা তো তুমি পেয়ে গেছো, প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বলছে, তাহলে এটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সাইন 4.5 ডিগ্রি সমান হচ্ছে এইচ বাই এক্স এর মান বলে দিচ্ছে 1। তাহলে সুতরাং এইচ ইকুয়াল হচ্ছে 0.0785 মিটার। তাহলে এটার ভ্যালু আমরা পাইলাম 7.85 সেন্টিমিটার। তাহলে রাস্তার এক পাত থেকে আরেক পাত এতটুকু তোমাকে উঁচু রাখতে হবে, রাস্তার এক পাত থেকে আরেক পাত এতটুকু উঁচু রাখতে হবে। তাহলে আসো আমরা এবার সেকেন্ড যে কোশ্চেনটা আসছে ময়মনসিংহ বোর্ড 2022-এর, এই প্রশ্নটা একটু আমরা দেখি। সবাই এই প্রশ্নটা একটু খেয়াল করো। তো এখানে বলছে 60 কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন একটি ট্রেন 328 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে বাঁকের ব্যাসার্ধ বিশিষ্ট রেল লাইনে বাঁক নেওয়ার সময় বগি সহ উল্টে গেছে।
তাহলে ভাইয়া এই কোশ্চেনটাই হচ্ছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তুমি অলমোস্ট দেখবা প্রতিটা বোর্ডে এই টাইপের কোশ্চেন আছে, একটা গাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, বাঁক নেওয়ার সময় সে উল্টে গেল, তোমাকে কাছে জানতেই চাইবে যে উল্টে যাওয়ার কারণটা ব্যাখ্যা করো। তা আসো আমাদের কাছে কি চাইছে। আচ্ছা, বগি সহ উল্টে যায়। দুর্ঘটনাস্থলে লাইনের পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব ছিল 1 মিটার এবং ভেতরের পাত অপেক্ষা বাইরের পাতের উচ্চতা ছিল 7 সেন্টিমিটার। তোমাকে বলা হচ্ছে উক্ত স্থানের ব্যাংকিং কোণ নির্ণয় করো। তাহলে বলো তো ভাই, উক্ত স্থানের মানে ওই স্থানের ব্যাংকিং কোণ নির্ণয় করো, মানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। তাহলে আমরা যদি রাস্তার ব্যাংকিং কোণটা বের করতে চাই ভাইয়া গ নাম্বারে, তাহলে আমাদেরকে প্রশ্নে বলে দিছে ভেতরের পাশ অপেক্ষা বাইরের পাশের উচ্চতা ছিল 7 সেন্টিমিটার। তাহলে এইচ হচ্ছে 7 সেন্টিমিটার, মানে 0.07 মিটার। আর রাস্তার প্রস্থটা ছিল হচ্ছে ভাইয়া এক পাত থেকে আরেক পাতের যে দূরত্ব, এক পাত থেকে আরেক পাতের যে দূরত্ব, এটা ছিল আমাদেরকে বলে দিছে ভাইয়া, দেখো এই যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে এটা ছিল আমাদের 1 মিটার। এখন রাস্তাটা কত কোণে ব্যাংক ছিল বা বাঁকানো ছিল, তোমাকে সেটা বের করতে বলছে, থিটার মান কত। তাহলে আমরা একটু আগে দেখছিলাম রাস্তার ব্যাংকিং কোণ বের করার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে সাইন থিটা সমান সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই এক্স। তাহলে থিটা সমান সমান আসবে সাইন ইনভার্স এইচ ডিভাইডেড বাই এক্স। তাহলে এখানে ভ্যালু বসো, সাইন ইনভার্স এইচ হচ্ছে 0.07 আর এক্স এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে থিটার ভ্যালুটা দেখো কত আসে। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা পাইছি হচ্ছে 4.014 ডিগ্রি, অর্থাৎ রাস্তার ব্যাংকিং কোণ ছিল হচ্ছে 4.04 ডিগ্রি। অর্থাৎ ভাই তোমাকে দুইটা সূত্র, একটা হচ্ছে tan থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। যখন তোমাকে বলবে গাড়িটার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ কত, তখন আমরা ব্যবহার করব tan থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। আর যখন বলবে রাস্তার ব্যাংকিং কোণ কত ছিল, তখন আমরা এই সাইন থিটা ইকুয়াল হচ্ছে এইচ বাই এক্স, এটা ব্যবহার করে রাস্তার ব্যাংকিং কোণটা বের করব। ভাই আবার বলতেছি, যখন তোমাকে বলবে গাড়ির জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ কত, তখন আমরা ব্যবহার করব tan থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি, গাড়ির বেগটা ব্যবহার করে আমরা ব্যাংকিং কোণটা বের করব। আর যখন বলা হবে রাস্তার ব্যাংকিং কোণ কত, তখন আমরা হচ্ছে সাইন থিটা ইকুয়াল এইচ বাই এক্স, রাস্তার উচ্চতা এবং প্রস্থ ব্যবহার করে হচ্ছে আমরা রাস্তার ব্যাংকিং কোণটা বের করব। আসো পরের কোশ্চেনটা, যে কমন কোশ্চেনটা বলা হচ্ছে রেল দুর্ঘটনার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো, যে এখানে দুর্ঘটনাটা ঘটছে কেন। তো এই অঙ্কটা ভাইয়া দুই ভাবে করব, তোমার যেটা ভালো লাগে তুমি ওইভাবে করবা। তো ফার্স্টে আমরা ব্যাংকিং এর সাপেক্ষে করব, পরে আমরা স্পিডের সাপেক্ষে করব। আমরা রাস্তার ব্যাংকিং তো পেয়ে গেছো ভাইয়া, এটা হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিংটা, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। অর্থাৎ রাস্তার ব্যাংকিং ছিল কত ডিগ্রি ভাইয়া, 4.04 ডিগ্রি। এখন আমরা দেখব ট্রেন যে স্পিডে ছিল, এই স্পিডের জন্য প্রয়োজনীয় ব্যাংকিংটা কত। আসো, তো আমাদের ঘ নাম্বার কোশ্চেনে যদি আসি ভাইয়া, ভাই এই অ্যাঙ্গেলটা এখানে একটু লিখে রাখি, আমাদের রাস্তার ছিল 4.04 ডিগ্রি। আচ্ছা, ঘ নাম্বারে রেলগাড়ির যে বেগ ভি সমান সমান হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নাও ভাইয়া, তাহলে এটা আসছে ভাই আমাদের 16.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো 328 মিটার। বাঁকের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 328 মিটার। আচ্ছা, এরপরে আর কিছু দরকার নাই, আমরা আমরা বের করবো হচ্ছে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ, প্রয়োজনীয় ব্যাংকিং কোণ থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে আমরা জানি tan থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি, বা থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে tan ইনভার্স ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি, সমান সমান হচ্ছে tan ইনভার্স ভি স্কোয়ার 16.67 স্কোয়ার 328 ইন্টু হচ্ছে 9.8। তাহলে আমরা এখানে ভ্যালুটা যদি বের করি, তাহলে এটার মান আসছে ভাইয়া, এটার মান আসছে থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে 4.939 ডিগ্রি। তাহলে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, আমাদের রাস্তাটার ব্যাংকিং ছিল 4.04,
আমাদের রাস্তার ব্যাংকিং ছিল 4.04, আর গাড়ির জন্য প্রয়োজনীয় ব্যাংকিং হচ্ছে 4.939। তাহলে গাড়ির জন্য প্রয়োজনীয় ব্যাংকিংটা রাস্তার ব্যাংকিং এর চেয়ে কি ভাইয়া বেশি, তার মানে গাড়িটা কিছুটা উপরে উঠে গেছে, এই কারণে গাড়িটা বগিসহ কি হয়েছে, উল্টে গেছে। তাহলে গ্রেটার দেন হচ্ছে 4.04 ডিগ্রি। তাই রেল গাড়িটি বগি সহ উল্টে, কি বলছে আমাদের দুর্ঘটনা, আচ্ছা রেল দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করো। আমাদের রেল লাইন কি বলছে, এত মিটার বেশি রেল গাড়ি স্থানে নেওয়ার সময় বগি সহ উল্টে যায়। আচ্ছা, রেলগাড়িটি বগি সহ উল্টে যায়। তাহলে তোমার কাছে এটা জানতে চাইছে যে কেন উল্টে গেছে। তাহলে অঙ্কটা ভাইয়া ব্যাংকিং কোণের সাপেক্ষে তোমাকে দেখাইছি। এখন চাইলে তুমি অঙ্কটা অন্যভাবেও করতে পারো। তো লেখা হচ্ছে বিকল্প, লেখা হচ্ছে বিকল্প, লেখা হচ্ছে বিকল্প, বিকল্প। আমরা রাস্তার ব্যাংকিং কোণটা পাইছি হচ্ছে গ হতে রাস্তার ব্যাংকিং কোণ থিটা সমান সমান হচ্ছে 4.04 ডিগ্রি। ধরি রাস্তার ব্যাংকিং এর জন্য গাড়ির সর্বোচ্চ বেগ সমান সমান হচ্ছে ভিম্যাক্স। অর্থাৎ এই ব্যাংকিংটার জন্য সর্বোচ্চ কত বেগে গাড়িটা চলতে পারবে আমরা এখন সেটা বের করব। তাহলে আসো, tan থিটা সমান সমান হচ্ছে ভিম্যাক্স স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আরজি। তাহলে এখান থেকে যদি আমরা ভিম্যাক্স এর ভ্যালুটা বের করি, এটা আসবে √tan থিটা ডট হচ্ছে আরজি। তাহলে আমরা এখানে ভ্যালুটা বসাই। tan থিটার মান হচ্ছে 4.04 ডিগ্রি ইন্টু হচ্ছে আরজি। আর এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 328, আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমরা দেখি আমাদের রাস্তায় গাড়িটার সর্বোচ্চ বেগটা কত আসতেছে। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলের জন্য গাড়িটা সর্বোচ্চ কত বেগে চলতে পারবে আমরা সেটা যদি বের করি, তাহলে আমাদের এই ভ্যালুটা আসছে ভাইয়া 15.067 মিটার পার সেকেন্ড। এখন রেলগাড়িটার বেগ কত ছিল? রেলগাড়ির বেগ, রেল গাড়ির বেগ ভি ইকুয়াল ছিল 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ছিল 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো ভাইয়া, রাস্তাটা যেই কোণে ব্যাংকিং ছিল সেই অ্যাঙ্গেলের জন্য রাস্তায় গাড়িটা চলতে পারে ধরে নিলাম 15 মিটার পার সেকেন্ডে, কিন্তু গাড়িটার বেগ আসছিল কত ভাইয়া, 16 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটার বেগ রাস্তায় গাড়ির সর্বোচ্চ বেগের চেয়ে বেশি ছিল, তাই এখানে কি ঘটছে, দুর্ঘটনা ঘটছে। তাহলে লেখা হচ্ছে যেহেতু ভি গ্রেটার দেন ভি ম্যাক্স, তাই বগি সহ গাড়িটি উল্টে যায়, তাই বগি সহ রেলগাড়িটি উল্টে যায়। তো আমরা দেখো দেখতে দেখতে এই অধ্যায়টা একদম লাস্ট পর্যায়ে এসে শেষ করলাম, এবং ভাইয়া চেষ্টা করছি প্রত্যেকটা টপিক খুব ডিটেলসে পড়ানোর জন্য, এবং লাস্টের দিকে যে টপিকটা পড়ালাম এটা হচ্ছে আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। তো ভাইয়া যে সৃজনশীলটা করে দিছি আমাদের বোর্ড এক্সামের ম্যাক্সিমাম সৃজনশীল হচ্ছে এই সৃজনশীলটার মতোই আসে। তো ভাইয়া চেষ্টা করবো আরেকটা ক্লাস নেওয়ার জন্য, যেই ক্লাসটাতে তোমাদের হচ্ছে আরো কিছু সৃজনশীল ভাইয়া সলভ করে দিব। তোমাদেরকে না করে দিলেও তোমরা পারবা, কারণ সব সৃজনশীল হচ্ছে এই সৃজনশীলটার মতো। তারপরেও তোমাদের ভালোর জন্য ভাই আরেকটা ক্লাসে ভাই হচ্ছে সবগুলা সৃজনশীল সলভ করার চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা ভাই এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।